দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্টরা, বলেছেন আমির খসরু মাহমুদ। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামাতের। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল রাজস্ব দপ্তর। মারাত্মক ক্ষতিতে অর্থনীতি, দ্রুত আলোচনা চান ব্যবসায়ী নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতির যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় আমির খসরু মাহমুদ আরো বলেন, আগের মতো রাজনীতি করলে আর হবে না। এদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির এই নেতা। 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট, কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না। এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে। গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে বিএনপির ঘোষিত 36 দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার ও মব সংস্কৃতি থেকে মুক্তির দরকার। বিগত দিনের মতো গডফাদার তৈরি করতে চায় না বিএনপি, তাই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান রুহুল কবির রিজভী। এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি। আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। মহাসমাবেশে সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সমর্থন করে এমন অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই মহাসমাবেশের প্রথম অধিবেশন শেষ হয় জোহরের নামাজের পর। প্রথম অধিবেশনের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে ভোট চান। একই সাথে তারা পতিত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি সহ দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা করা হলে তা দমন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। 19 জুলাই জামাত ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। 1 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা
সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার সকাল 10টা থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থান নেয় কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার বৈঠকে আন্দোলনরতদের কাউকেই ডাকা হয়নি। শুক্রবারের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সম্পর্কেও তারা কিছু জানেন না। চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। আন্দোলন থেকে দ্রুত সরিয়ে আনার উদ্যোগের দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান অচল অবস্থার প্রেক্ষিতে রাজধানীর এক হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ, ডিসিসিআই সহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আলোচনার মধ্যে এনবিআর সংস্কার হতে হবে, তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনো সমাধান নয়। শ্রমিক আন্দোলনের মতো আন্দোলন করে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত করতে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা পারেন কিনা সেই প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এনবিআর আন্দোলনে ব্যবসায়ী সমাজ ইন্ধনে অর্থ উপদেষ্টার অভিযোগ অস্বীকার করেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, এনবিআর এর আন্দোলন শুধু অর্থনীতির ক্ষতি নয়, বিদেশিদের কাছে ইমেজ সংকট তৈরি করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।